বানি আসল মেয়ে। নকুলের কাছ থেকে সমস্ত সত্যি শুনে অবাক হয়ে যায় পিনাক্ষী। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ঈশানীর চোখ দুটো তখন রাগে আর কষ্টে লাল হয়ে উঠেছে, গলা কাঁপছে, কিন্তু কথাগুলো যেন ছুরির মতো ধারালো। তোমাকে আমি মেয়ের মতোই ভেবেছিলাম বানি, মাতৃ স্নেহ দিয়েছিলাম, কিন্তু অপাত্রে সেই স্নেহ বিলিয়ে দিলে তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই কথাগুলো বলেই ভেঙে পড়ল ঈশানী। তার বুকটা ফেটে কান্না করছে। বুক ফেটে কান্না, যেন ভিতরে জমে থাকা সব অভিমান একসাথে বেরিয়ে আসছে। অন্যদিকে বানি চুপচাপ নিজের ঘরে দাঁড়িয়ে একটা একটা করে জামা কাপড় গুছাচ্ছে। ব্যাগটা বন্ধ করার সময় তার হাত পা কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। ঠিক তখনই ঘরে ঢুকে অনিরুদ্ধ বলছে, বানি তুমি কোথায় যাচ্ছ? বানি মাথা নিচু করে ঠোঁট কাঁপিয়ে বলে, যেখানে গেলে কারো কোনো অসুবিধা হবে না। কথাটি শেষ হতে হঠাৎ ঝড়ের মতো ঢুকে পড়ে তানিয়া। সে দৌড়ে এসে বানির শাড়ি আঁচল ধরে টান দেয়। মা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসো, চুপ করে বসো। বানি তাকিয়ে থাকে তানিয়ার দিকে। নিজের মেয়ের চোখে ভয়, আকুতি, ভালোবাসা সে আর যেতে পারে না। ধীরে ধীরে ব্যাগটা নামিয়ে রাখে, বিছানায় বসে পড়ে। তানের বুকে মুখ গুজে কান্না করতে করতে বলে, মা, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুমি কত বছর দিদিভাইকে ছাড়া ছিলে, খুব কষ্ট পেয়েছো তাই না? এই কথাগুলো শুনে বানির বুকটা ভেঙে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। অন্যদিকে ঈশানীর বল অপমানজনক কথাগুলো যেন বারবার তার কানে বাজতে থাকে। বলে, তুমি আমার মেয়ে নাও। হঠাৎ অনুরোধ এগিয়ে এসে শান্ত গলায় বলে, বানি, একটা কথা ভাবো। মৌলি চাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ তাহলে ওরা এই বাড়ির ক্ষতি করতে পারবে। যা শুনে বানি অবাক হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ আরও বলতে থাকে, তুমি যদি চলে যাও তাহলে তুমি ওদের ফাঁদেই পা দিবে। তুমি কি পারবে তোমার দাদু আর তোমার মা, তোমার বাবাকে ছেড়ে যেতে? বানির চোখ আবার ভিজে ওঠে। কিন্তু আমার মা তো আমাকে চলে যেতে বলেছে। যা এটা বলে কান্না করতে থাকে বানি। বানি বলে, আমি পড়াশোনা জানি না, তাই হয়তো আমাকে মেয়ে ভাবতে কষ্ট হচ্ছে। অন্যদিকে দেখা যায় পিনাক্ষী ধীরে ধীরে ঈশানীর সামনে এসে দাঁড়ায়। তার চোখে গভীর চিন্তা। ঈশানী, একটা কথা বলবো? ঈশানী বলে, কি বলবে? পিনাক্ষী ধীরে ধীরে বলে, যেদিন আমাদের সন্তান জন্মেছিল মনে আছে? সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। ঈশানীর চোখে হালকা ভয় জেগে ওঠে। পিনাক্ষী এগিয়ে আসে। তুমি বলেছিলে তোমার ঘরে কেউ ঢুকেছিল, তারপর তুমি একটা বাচ্চাকে কুলে নিয়ে বলেছিলে এটা আমার মেয়ে। কেন বলেছিলে তুমি? ঘরের মধ্যে হিমশীত নীরবতা নেমে আসে এই কথা শুনে। ঈশানী কাঁপতে কাঁপতে বলে, আমি তখন ক্লান্ত ছিলাম, মানসিকভাবে ঠিক ছিলাম না। পিনাক্ষী এবার কড়া গলায় বলে, না, শুধু এই কারণ না, আমি আজ হাসপাতালে গিয়েছিলাম, সব রিপোর্ট দেখেছি। ঈশানীর বুক ধরফর করতে থাকে। সেই রাতে কোনো বাচ্চা মারা যায়নি। এই কথাটা শুনেই যেন ঈশানীর মাথায় বাজ পড়ে যায়। সে চিৎকার করে ওঠে, না না, এটা হতে পারে না। যদি বাচ্চা বেঁচে থাকতো তাহলে হাসপাতাল ওদের হাতে দিত। সে পাগলের মতো মাথা নাড়তে থাকে, বলছে, না, বানি আমার মেয়ে হতে পারে না, 7 জন্মেও না। এদিকে বানি তখন একা বসে কান্না করছে। অনিরুদ্ধ আবার তার পাশে এসে দাঁড়ায়। শোনো, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, হয়তো তোমার মায়ের রাগ কমে যাবে। বানি অসহায় গলায় বলে, কিভাবে? অনিরুদ্ধ হালকা হেসে বলে, একটা উপায় আছে, তুমি কাল জমিয়ে রান্না করবে। বানি অবাক হয়ে বলে, মনে মনে ভাবে, মিস্টার চ্যাটার্জিকে আমি বিশ্বাস করি, উনি যখন বলছেন নিশ্চয়ই কোনো পথ আছে। পরদিন সকালে বানি আর অনিরুদ্ধ পৌঁছে যায় সাথীর কাছে। বানি ওষুধগুলো এগিয়ে দিয়ে বলে, সব ওষুধ এখানে আছে, আমি ফোন করে বলে দিব কখন কোনটা খেতে হবে। আমাকে কয়দিন ওই বাড়িতে থাকতে হবে। সাথে তার হাত ধরে বলে, আমি মনে প্রাণে এটা সাপোর্ট করি বানি, তুমি তোমার অধিকারটা ফিরে পাও। তখন যা শুনে বানি খুশি হয়ে যায়। অন্যদিকে একটা নির্জন বাগান বাড়ি। পিনাক্ষী লুকিয়ে ডেকেছে নকুলকে। নকুল এসে অবাক হয়ে বলে, আমাকে কেন ডেকেছেন? পিনাক্ষী ধীরে ধীরে কাছে এসে বলে, নাটক বন্ধ কর দাদা, আমি জানি তুই পুরো সুস্থ। যা শুনে নকুল অবাক হয়ে যায়। পিনাক্ষীর চোখে চোখ রেখে বলে, সবাই যেগুলোকে প্রলাপ ভাবে সেগুলো আসল সত্যি। তুই কি বলতে চাচ্ছিস কিন্তু পাচ্ছিস না? পিনাক্ষী তখন বলে, বল, আজকে তোকে সব বলতে হবে। নকুলের চোখে তখন এক অদ্ভুত শান্তি। সে বহুদিনের চাপা রাখা সত্যি আজ বেরিয়ে আসতে চলেছে। পিনাক্ষী আর নিজেকে আটকাতে পারে না। দাদা, তুই আমাকে বলতে পারিস, সব সত্যিটা বল, আমি আর অন্ধকারে থাকতে পারছি না। এক মুহূর্তের জন্য নীরবতা। তারপর নকুল হঠাৎ হেসে ওঠে। ধীরে ধীরে বলে, যাক, তাহলে এবার মাস্কটা খুলে ফেললাম। সে পিনাক্ষীর চোখের দিকে তাকিয়ে, এবার প্রাণ ভরে কথা বলা যাবে। পিনাক্ষী ভুরুকুচকে বলে,
প্রাণ ভয়? কার ভয়ে তুই এতদিন চুপ ছিলি? নকুল একটু এগিয়ে এসে ফিসফিস করে বলতে থাকে, সত্যির ভয়ে। আর সেই মানুষগুলোর ভয় যারা সত্যি চাপা রাখতে পারে যে কোনো মূল্যে। পিনাক্ষীর বুক ধকধক করতে থাকে। সে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা দাদা, এ যে বানিয়ে তো কনফিডেন্ট হয়ে বলছে ওর রাইবাড়ির মেয়ে, ও কিভাবে বলছে? এর পিছনে কি কিছু আছে? যা শুনে নকলের মুখ গম্ভীর হয়ে যায়। নকল তখন বলে, ও যা বলছে সবটাই সত্যি। যা শুনে পিনাক্ষী একদম চমকে যায়। নকল ধীরে ধীরে বলে, আমি আগেও বলার চেষ্টা করেছি, কিন্তু সবাই ভেবেছে আমি প্রলাপ বকছি। কিন্তু আজ আমি সম্পূর্ণ সজ্ঞানে বলছি, বাণী তোর আর ঈশানীর মেয়ে, আর মল্লি আমার আর নমিতার মেয়ে। যা শুনে পিনাক্ষীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বলে, কি বলছিস তুই দাদা? তাহলে প্রমাণ? প্রমাণ কোথায়? নকল শান্ত স্বরে বলে, প্রমাণ সেটা তোর হাতেই আছে, তুই চাইলেই খুঁজে পাবি। এরপর আর একটা কথা না বলে নকল ঘুরে দাঁড়ায়, ধীরে ধীরে হেঁটে চলে যায় অন্ধকারের দিকে। পিনাক্ষী চিৎকার করে, দাদা সবটাই বল। কিন্তু নকল আর ফিরে তাকায় না। অন্যদিকে বাগানবাড়ির এক কোণে ছায়ের আড়ালে বসেছিল বিদ্যুৎ আর কুয়াশা। সব কিছুই শুনে নিয়েছে তারা। বিদ্যুতের চোখে তখন লোভ, জীবনে একটা বড় ভুল করেছি বাণীকে ছেড়ে দিয়ে। তখন কুয়াশা একটা গালে চড় মারে বিদ্যুতের, বলছে, কি বলছো তুমি? তুমি ভুল করেছো বাণীকে ছেড়ে? তখন বলে, না না, এমনিই বলেছি। তখন কুয়াশা বলে, হ্যাঁ, কখনো এই কথা মুখে আনবে না, বুঝতে পেরেছ? এই কুয়াশা ছাড়া না তোমার কোনো গতিক নেই। চলো, এই খবরটা নয়নতারা রায়কে দিতে হবে। দুজনেই চলে যায়। অন্যদিকে মৌলি পৌঁছে গিয়েছে নয়নতারা রায়ের কাছে। বলছে, ঠাম্মি, বাণী তো যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, উল্টো বাজার করে এনে রান্না করেছে। যা শুনে নয়নতারা অবাক। বলছে, কি মতলব ওদের? চল তো দেখে আসি। এদিকে রান্নাঘরে বাণী আর অনিরুদ্ধ রান্না নিয়ে ব্যস্ত। একটা সুন্দর মেনু ঠিক করেছে। ঠিক তখনই ঢুকে পড়ে মৌলি আর নয়নতারা। মৌলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এটা কি তোমার মামার বাড়ি নাকি? নিজের মতো মেনু ঠিক করেছো? অনিরুদ্ধ ঠান্ডা গলায় বলে, ভুল করছো, এটা মামার বাড়ি নয়, এটা নিজের বাড়ি। নয়নতারা তিরস্কার করে বলে, আমাদের বাড়িতে এই ভিখারি মার্কা খাবার চলে না। বাণী তখন বলে, আমার মায়ের শরীর ভালো নেই, তাই যা দরকার সেটাই রান্না করব। অনিরুদ্ধ বলে, ঠাম্মি, আপনার বয়স হয়েছে, তেল মশলা কম খাওয়াই ভালো। নয়নতারা চোখ রাঙিয়ে বলে, ঈশানী তোকে চলে যেতে বলেছে, তবু এখানে দাঁড়িয়ে নাটক করছিস কেন? তুই কি চাস ঈশানী মরে যাক? এই কথা শুনে বাণীর ভিতরে আগুন জ্বলে ওঠে। বলছে, না, আমি ওনাকে বাঁচাতে চাই আপনাদের হাত থেকে, আমার মাকে বাঁচাতে চাই। আপনাদের মতো খুন করতে আমি শিখিনি। যা শুনে নয়নতারা কেঁপে ওঠে। সে মৌলিকে টেনে নিয়ে গলায় চেপে ধরে। বলছে, কে এই বাণী? এত কিছু জানে কিভাবে? মৌলি হাঁসফাঁস করতে করতে বলে, আমি কিচ্ছু জানি না। তার শ্বাসরোধ বন্ধ হয়ে আসছে। অন্যদিকে অনিরুদ্ধ ফিসফিস করে বলছে, দেখেছো অবস্থা? বাণী চিন্তিত, কিন্তু মা তো আমার হাত থেকে কিছুই খাবে না। অনিরুদ্ধ রহস্যময় হাসি, হয়তো আসল থেকে সুদের দাম বেশি। ঠিক তখনই তানিয়া দৌড়ে আসে। বলছে, দিদিভাই। সে ঈশানীর দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। প্লিজ দরজা খুলো। তারপর ধীরে ধীরে দরজা খুলে ফেলে ঈশানী। ঈশানী তখন বলে, এসব কি? একটা বাচ্চাকে ব্যবহার করা হচ্ছে? কথা শেষ হওয়ার আগে তানিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে। বলছে, দিদিভাই। যা দেখে ঈশানী তো থমকে যায়। তখনই জড়িয়ে ধরে ঈশানীকে তানিয়া। এটা শুধু একটা বাচ্চা না, যেন রক্তের টান। ধীরে ধীরে ঈশানীও তাকে জড়িয়ে ধরে। তার চোখে জল চলে আসে। আর এইখানেই আজকের এই প্রজেক্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়ভার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।